সকালে সূর্য আকাশে দাপুটে ভঙ্গিতে বিরাজ করছিল। নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল, আর তখন থেকে মেঘ ডেকে উঠছে একটু পরপর। মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগও ছুটেছে অনেক আগে, তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতর সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাহিরে বেরিয়ে এসেছে। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলাচ্ছিল। তখনই মুখের সামনে বিরাট এক ছায়ার উৎপত্তি ঘটল। এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোখাচোখি হলো। নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতেই নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব। নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তির স্বরে বলে ওঠে, আপনি পূর্ব হন আর পশ্চিম হন, তাতে আমার কি, সাইডে হাঁটেন। নাহিয়ান মাথা নাড়ায় দুই পাশে। পুরুষালী আবার সেই শক্ত ভরাট কণ্ঠে বলে ওঠে, নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেষ্টা কণ্ঠে বলে ওঠে, ওই তো একই হলো, পশ্চিম পূর্ব। নাহিয়ানের সাথে আসা তোফান লেভিন সামনে মাথা উঁচু করে থাকা এক দালানের পেছনে দাঁড়িয়ে হিহি করে হেসে উঠল। লেভিন মুখ বন্ধ করার ইশারা করে বলল, ভাই জানলে একদম হেহে বের হয়ে যাবে। তোফ নিজের মুখ বন্ধ করে নিল। অতপর আবারও নিজের দন্তকপাটি বের করে বলে, ভাইয়ের নামের মাইরে বাপ করে দিচ্ছে এই মাইয়া। লেভিন শুধরে দিয়ে বলে উঠল, মাইয়া নয় ভাবি বল, আরেকবার মাইয়া বললে ভাইরে বলে তোকে উল্টো করে ঝুলাই রাখব। নাহিয়ান নুসরাতের তেরা জবাবে ঠোঁট টিপল। নিজের সাদা পাঞ্জাবির ভাঁজ টেনে ঠিক করে জিজ্ঞেস করল, ভালো আছেন? নুসরাত ভ্রুযুগল কুঁচকে নিল। অবিলম্বে বলে উঠল, আপনাকে কেন আমি বলতে যাব? আমি ভালো আছি না খারাপ আছি? আপনি কে ভাই? নাহিয়ান 2 হাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরাতের দিকে সরাসরি তাকায়। মোলায়েম কণ্ঠে বলার চেষ্টা করে ভাই নয়, কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজে বেরিয়ে আসে, ভাই নয়, অনলি নাহিয়ান আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামের বিনাশ ঘটিয়ে মুখে জিপার টানে। তারপর এদিক সেদিক উকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালোয়ানের মতো লম্বা দেহের নাহিয়ানকে ভেদ করে নুসরাতের দৃষ্টি ওপাশে পৌঁছালো না, তাই বিরক্তির স্বরে বলল, আপনার বাড়ি নেই? মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়িতে হাওলা নিন। নাহিয়ান থতমত খেয়ে নিজের দিকে আঙুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে, আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, না, আপনার ওই চেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় চেলা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের চেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে, যেগুলোকে সাথে নিয়ে এসে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন, ওইগুলোকে বলছি। লেভিন আর তোফ নিজেদের দিকে হাতের ইশারা দেখে কাচুমাচু মুখ করে অন্য রাস্তা দিয়ে পালালো। বেঁচে থাকলে আবার লুকিয়ে ভাইয়ের অপমান দেখা যাবে। এখন পালানোই শ্রেয় মনে হলো নিজেদের কাছে। আজকে ভাই জান ভিক্ষা দিলেই হবে, বেঁচে থাকলে পরের কথা পরে ভাবা যাবে। তোফা লেলিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ান কপালে হাত দিয়ে টিপল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল শব্দ করে। এরই মধ্যে হাতে স্পর্শ পেল মেয়েলি হাতের। মেয়েলি লম্বা লম্বা আঙুল দ্বারা নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতকে হালকা হাতে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনের গেট থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, নাহিয়ান আবরার পূর্ব, অ্যাম আই রাইট?
নাহিয়ান কিছু বলতে নেবে নুসরাত ঠোঁটে তর্জনী আঙুল চেপে চুপ দেখালো। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, তো পূর্ব। আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনের রাস্তার দিকে হাত দিয়ে দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য। নাহিয়ান কথা বাড়ালো না। নিজের টুবলক করে কাটা চুল চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। নুসরাত ভ্রুক্ষেপহীন কণ্ঠে জিজ্ঞেস করল, আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায়? নাহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ক্লিনশেপ করা থুতুনিতে হাত বোলাতে বোলাতে চওড়া কাঁধ ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে। প্রত্যেক বুধবারে নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব। তাদের মাঝে ব্যবধান হিসেবে থাকে একটা কাচের রিডিং টেবিল। টেবিলের ডান পাশে ইসরাত ও বাঁ পাশে নুসরাত। এই সময় বাপ মেয়েদেরকেও বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি। তাই দোতলার দিকে একটা কাকপক্ষী গিয়েও পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনার সমাপ্তি দেয়। পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও সেই বৈঠক বসেছে। গত আধ ঘন্টা যাবৎ চলছে এই আলোচনা, তবুও শেষ হয়নি গোপন বৈঠক। এখনও চলছে আর চলতেই আছে। সময় গড়ায়, তবুও তাদের গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নাজমিন বেগমের পাশে বসে থাকা মম চুপচাপ তখন থেকে লক্ষ্য করছে এসব। হঠাৎ তার আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজমিন বেগমের কানে। সে জিজ্ঞেস করছে, মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনা তো আধ ঘন্টার ভেতরেই শেষ হয়ে যায়, আজ কেন এত সময় লাগছে? নাজমিন বেগম মমর চুলে বেনি করে দিতে দিতে বললেন, যা, নিজে গিয়ে কান লাগিয়ে শুনে আয়, কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে। নাজমিন বেগমের খ্যাপা কণ্ঠে মম ঠোঁট চেপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাকে, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজমিন বেগমের কথা শুনেই বোঝা যাচ্ছে মেজাজ খিচে আছে ভয়ঙ্কর রকমভাবে, যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর। কিয়ৎকাল কাটার পরে মম আবারও মিনতির স্বরে জানতে চেয়ে জিজ্ঞেস করে, বলো না মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়? নাজমিন বেগম তিক্ত বিরক্ত কণ্ঠে বলেন, আর বলিস না, দুনিয়ার সব আজগুবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগায় ওখানে বসে। গরু আকাশে উড়ানোর মতো গোপন বৈঠক হয়। মানে? মম বুঝতে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। নাজমিন বেগম পাংশুটে বর্ণের মুখ বানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, নামে গোপন বৈঠক, কাজে কিছুই নেই। শুনবি? শুনলে আয়, কান খাড়া করলেই গোপন বৈঠকের নমুনা দেখবি। মম আর নাজমিন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতেই কানে ভেসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যা দরজায় কান্না লাগিয়েই বাহিরে দাঁড়িয়ে থেকেই শোনা যাচ্ছে। মম এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝল। ফিসফিস করে বলে, মামুনি, সব কিছু তো স্পষ্ট শোনা যায় বাহির থেকে, তাহলে এ আবার কিসের গোপন বৈঠক? নাজমিন বেগম মমর কথায় হাসলেন। অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো ওদের মতো তারছেড়াদের গোপন বৈঠক। নাজমিন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলেই সংসার করছি এই পাগলদের সাথে। অন্য কেউ হলে মুখের উপর ঝাঁটাপেটা করে বিদায় হতো এতদিনে। নাজমিন বেগমের দুঃখে ভরা কথা শুনে মম সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে মামুনি।
নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আজ সেই সময়সীমার ঊর্ধ্বে চলে গেলেও গোপন বৈঠক চলমান। নাসির সাহেব নিজের চোখের ছোট লেন্সের চশমা খুলে রাখেন টেবিলের উপর। 2 হাত কাচের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে, জাইনের হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? উদ্দেশ্য কি হতে পারে তুমি বুঝতে পারছো আব্বা? নুসরাত 2 পাশে মাথা নাড়ালো, সে জানে না বলে। ইসরাতের দিকে চোখ ফিরাতে দেখলেন ইসরাত ঝিমুচ্ছে। তার কোনো মাথা ব্যথা নেই এসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা বলতে গেলেই তার গুণধর বাপবোন মিলে তার মুখে কুলুপেটে বসে থাকতে বলেন। সে নাকি বুঝবে না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি। ইসরাতের ঝিমানোর মধ্যে নাসির সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হতে পারে এটা তাদের কোনো চক্র, ইসরাতকে আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য। নুসরাত সায় জানালো নাসির সাহেবের কথায়, এটা কোনো চক্র হতে পারে তাদেরকে ফাঁসানোর জন্য। ইসরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নেবে নাসির সাহেব বললেন, হুম, তুমি ছোট মানুষ, কথা বলো না, চুপ করে বসে থাকো। ইসরাত আবারও চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল ভেতরে ভেতরে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসল। থুতুনি হাঁটুতে ঠেকিয়ে বলল, সহমত আব্বা। আপনার বড় ভাইয়ের প্ল্যানের কোনো অংশ হতে পারে ইসরাত আমাকে আর আপনাকে ফাঁসানোর জন্য। জাইনকে হয়তো উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছেন। ইসরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ঝটপট বলে উঠল, জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দেবেন? নুসরাত আর নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। তারপর বাপ মেয়ের টনক নড়ল ইসরাতের চোখ রাঙানো দেখে। নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও 2 পাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে। নুসরাত বিশেষজ্ঞের ন্যায় থুতুনিতে এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে ভাষণের মতো করে বলল, ইসরাত, তুই অবুঝ, তুই আসলে বুঝতে পারছিস না। আব্বার বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য জাইন শালা, দুলাভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছেন। তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না। এটা হতে পারে খুবই বড়সড় জান নেওয়া চক্রান্ত। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবার বলল, তুই আমাদের বড় মানুষের মধ্যে কথা বলিস না, শুধু বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি তোকে। নাসির সাহেব নুসরাতের কথায় অবিলম্বে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, তুমি বাচ্চা রয়েছ তাই চুপ করে বসে থাকো বাচ্চাদের ন্যায় আম্মা। ইসরাত মাছের মতো 2 ঠোঁট ফাঁক করে নিল। তার বাপ কি ভুলে গেল সে বড় মেয়ে, তার বিয়ের কথা বলছে আর তাকেই কথা বলতে নিষেধাজ্ঞা জারি করছে? এ কেমন বিচার? ইসরাতের অতর্কিত চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে নাসির সাহেব বলে উঠলেন, হয়তোবা বড় ভাই জাইন আর ইসরাতের বিয়ের পর ইসরাত আর জাইনের ডিভোর্সের ভয় দেখাতে পারেন আমাদের। আমার সম্পত্তিতেও হস্তক্ষেপ করতে পারেন। নুসরাত বলে ওঠে, আব্বা, তুমি তো একদম ঠিক জায়গায় ঢিল মেরেছ। আমিও এরকম কিছুই ভাবছিলাম। আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন, আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে? একদম নেই। উনি যেরকম মানুষ সম্পত্তি ছিনিয়ে নিতেই পারেন। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। ইসরাত অতিষ্ঠ হয়ে কিছু বলতে নেবে নাসির সাহেব আর নুসরাত একসাথে বলে উঠল, চুপ, একদম চুপ। নুসরাত ঠোঁটে আঙুল চেপে দেখালো ইসরাতকে চুপ থাকতে। ইসরাত তবুও কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতেই নুসরাত বলে ওঠে, এখানে তোর জীবন মরণের প্রশ্ন, তাই চুপ থাক, আমি আর আব্বা বুঝে নেব সব। নাসির সাহেব মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের ন্যায় বলে উঠলেন, একদম ঠিক।
ইসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছালেন নাসির সাহেব আর নুসরাত। জাইন কোনো চক্রান্ত করছে, আর চক্রান্তে কোনোভাবে জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না। তাই তারাও এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নেবে। পদক্ষেপ কী নেবে সেটা ভাবতে লাগলেন, আর তা ভাবতে ভাবতে তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইসরাত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাপার বোনের দিকে, মুখে কুলুপেটে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবৎ এক জায়গায় স্থির বসে থাকতে থাকতে ইসরাতের কোমর অসাড় হয়ে গেছে। ঠোঁটে বৃতৃষ্ণা হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছালেন তা সম্পর্কে আমাকে অবগত কইরেন। ইসরাত চেয়ার ঠেলে বের হওয়ার আগেই নুসরাত ধমকে ইসরাতকে নিজ জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল, চুপচাপ বস। এখনও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, আর তুই কিনা ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে চলে যাচ্ছিস। আর এক পা এখান থেকে নড়লে আব্বা আর আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নেব। ইসরাত অতিষ্ঠ ভঙ্গিতে নিজের জায়গায় আবার ধূপ করে বসে যায়। নুসরাত নড়ে চড়ে বসে এবার আসল কথায় আসে। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। ঠোঁটের কোণে মিষ্টতা এনে বলে ওঠে, আব্বা, আপনি চাইলেই জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতে পারেন। জাইন ভাই এমনিতে ভালোই আছেন, ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইপামি পাইনি, আর ওনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাতকে ভিন্ন সুরে কথা বলতে দেখে নাসির সাহেব আর ইসরাত তড়াক করে তার দিকে তাকায়। তারা একটু অবাকই হয়। নুসরাত বোকা হাসে। দুজনকে এমন অস্বাভাবিকভাবে তাকে চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখা দেখে। নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেললেন কি হয়েছে। অক্ষিকোটর ছোট ছোট করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সুর পাল্টানোর মানে কি? ইসরাতও আগ্রহ নিয়ে হাঁ করে চেয়ে আছে। সেও জানতে চায় নুসরাতের এই পরিবর্তন কেন। দুইজনের সরু দৃষ্টির তোপে পড়ে নুসরাত থতমত খেয়ে বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? আমি চুরি করে চোর ধরা পড়িনি যে দুজন এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমাকে। নাসির সাহেব চোয়াল শক্ত করে নিলেন। তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক অভিমত পোষণ করে বললেন, ঝেড়ে কাশো নুসরাত, কত টাকা পেয়েছ? নুসরাত ইতস্তত মুখভঙ্গি করে। ক্ষীণহস্তে নাসির সাহেবকে ঘষা মাজা করতে যাবে নাসির সাহেব কাঠখোট্টা কণ্ঠে বলেন, একদম অবুঝ সাজার চেষ্টা করো না। স্পষ্ট তোমার মুখে ভাসছে তুমি ঘুষ খেয়েছ। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথার উত্তর দেয়, আব্বা, আমি ঘুষ খাই না, আপনি জানেন। জাইন ভাই আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছেন তোমার জাইন ভাই তোমাকে? নুসরাত চোখ মুখ ঝাপটে প্রশস্ত হেসে বলে ওঠে, বেশি নয়, ওই তো 5,000 টাকা। আমি আবার কেউ ইচ্ছে করে টাকা দিলে না করতে পারি না। জাইন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু ভাই খারাপ মনে করতে পারে তাই আর কি নিয়েছি। ইসরাত আর নাসির সাহেব নুসরাতকে কিছুক্ষণ কটমট চোখে অবলোকন করলেন। নুসরাত আবারও বোঝানোর স্বরে বলল, আব্বা, আমি বলি, জাইন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করলে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট। জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাব। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দেবেন জাইন ভাই, এই ওয়াদা করেছেন। নাসির সাহেব শুধালেন, তাহলে এগুলো কি? নুসরাত অবিলম্বে উত্তর দিল, এগুলো অ্যাডভান্স দিয়েছেন, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথায় ইসরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন।
নুসরাত মৃদু স্বরে আওড়ায়, আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার বড় ভাই ইসরাত আর জাইন ভাইয়ের ডিভোর্স দেওয়াতে পারবে না। আর আমার যতটুকু মনে হয়েছে, জাইন শালা জাইন ভাই কোনো অবস্থায়ই ইসরাতকে ডিভোর্স দেবেন না। আব্বা, ভেবে দেখতে পারেন, প্রচুর বড়লোকস ওই বেটা জাইন ভাই। গোপন বৈঠক আরও কিছুক্ষণ চলল। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর রাহান। মম আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার কাছে গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। রুম গুছিয়ে রাখছে ইসরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে। মম একপাশে বসে বই পড়ছে। নুসরাতের আরাম করে খাওয়ার ভেতর ব্যাঘাত ঘটিয়ে ইসরাত জিজ্ঞেস করল, সেদিন তোর গালে ওরকম রক্তের দাগ পড়েছিল কেন? নুসরাত লিচু খাওয়া থামিয়ে দিয়ে নিষ্প্রভ চোখ তুলে ইসরাতের দিকে তাকায়, আর তখনই চোখাচোখি হয় ইসরাতের সাথে। কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে ইসরাত বলে ওঠে, নুসরাত, বলবি তুই? নুসরাত দ্বিধাহীন কণ্ঠে বলে ওঠে, আরশ থাপ্পড় মেরেছিল। ইসরাত আঁতকে উঠল। মম এতক্ষণ বই পড়ল ইসরাতের আর নুসরাতের কথায় নিজের মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে আসে। মনোযোগী হয় নুসরাত আর ইসরাতের কথায়। ইসরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, বিরক্ত করেছিস তুই ভাইয়াকে, যে এভাবে অমানুষের মতো মারল তোকে? নুসরাত ভ্রূক্ষেপহীন কণ্ঠে বলে ওঠে, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? থাপ্পড়ের কথা মনে করে নুসরাত ভেংচি কাটল আরশকে। ইসরাত তীক্ষ্ণ চোখে এক পলক নুসরাতের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টাপাল্টা কিছু করার চিন্তা করলে মাথা থেকে ঝেড়ে ফেল। ইসরাতের কথা নুসরাত হেসে উড়িয়ে দেয়, আলগোছে কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইসরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরাত কথা বলে না। সে অন্য কথা বলতে শুরু করে, শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজাম বুড়োর সম্বন্ধ নিয়ে এসেছিল। নুসরাতের কথায় মম সায় দেয়। কাউচে বই ওই রকম ফেলে রেখেই দৌড়ে নেমে এসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ে ইসরাতের কথা শোনার জন্য। ইসরাতের দিকে প্রশ্নাতীত চোখে চাইলে ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল বিছানায় সেদিনকার কথা মনে করে। নিজের হাসি সেরকম বহাল রেখে বলে ওঠে, আর বলিস না, নিজাম দাদু নাকি একদম তাগড়া সুঠামদেহী যুবক। দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে। আব্বু যখন দেখলেন পাত্র হিসেবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছেন, তখন এমন রেগে মেগে আগুন হলেন, পারতেন যদি তাহলে দাদিকে রিভলভার দিয়ে শ্যুট করতেন। রিভলভারের কথা শুনতেই নুসরাত থুতুনিতে হাত চেপে ধরে হাসল। কুটিল হাসিতে বেঁকে গেল ঠোঁটের একপাশ। বিড়বিড় করে আওড়ালো, রিভলভার। নুসরাতের এমন হাসি দেখে মম ইসরাতকে কাঁধ দিয়ে ধাক্কা দিল। ইশারায় দেখালো নুসরাতের ঠোঁট টিপে শয়তানের মতো হাসিটা। দুজন দুজনের দিকে তাকিয়ে ভ্রু বাঁকালো। দুজনের একজনও বুঝতে পারল না হঠাৎ এমন হাসির মানেটা কি। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বাধা দেয় হাত তুলে। ইসরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধায়, তারপর কি হলো? ইসরাত বলে ওঠে, তারপর আর কি? দাদিকে ভালো করে বকে দিয়েছেন। মনে হয় না এই জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে এই মুখ হবেন। নুসরাত ইসরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, সুফি খাতুনের হাবভাব ভালো নয় রে ইসরাত। আমার কেন জানি মনে হয় নিজাম বুড়োর দিকে খারাপ নজর দিয়েছেন এই মহিলা। মম নুসরাতের কথায় একমত পোষণ করে। মমর নিচু গলার আওয়াজ ভেসে এলো, নানি নিজাম নানার কথা শুনলেই কীরকম করে ওঠেন, লজ্জা পান মনে হয়। মমর কথা শেষ হতেই ইসরাত চিৎকার করে ওঠে,
তারপর আবার মুখ চেপে ধরে নিজের কুণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হতচকিত গলায় মিয়ে গিয়ে বলে, আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়ার। তখন দাদির মুখ কি লাজরাঙা হয়েছিল, তুই দেখলে জাস্ট স্পিচলেস হয়ে যেতি। লজ্জায় এক প্রকার কাচুমাচু হয়ে গিয়েছিলেন। নুসরাত এক পেশে ভ্রু বাঁকিয়ে বলে ওঠে, বুড়ির হাবভাব ভালো না। নিজাম বুড়োর দিকে কুনজর দিয়েছে মনে হয়। তাহলে তো একটু বাজিয়ে দেখা যায় সুফি খাতুনকে। কি বলিস তোরা? ঠোঁটে হাসি ঝুলিয়ে ৩ মাথা এক জায়গায় হতে নেবে তার আগেই আরও ২ মাথা ঠেলে সেখানে ঢুকে গেল। মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরাতের কাজ ঘেঁষে বসল আর আহান মমর কাজ ঘেঁষে বসল। ৫ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল। আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমার কাছে একটা গ্রেট নিউজ আছে। ৫ মাথা একত্রিত থাকল। তাদের গোলাকার হয়ে বসে থাকা বন্ধন ভাঙন ধরল না। আহানের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আহান বলল, নানি নিজাম দাদুর গাছ থেকে ফুল ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুজেছিলেন, আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে উঠেছিলেন। যখন জিজ্ঞেস করলেন ফুলগুলো কোথায় পেয়েছ, নানি নতুন বইয়ের মতো মুখে হাত দিয়ে লজ্জা পেয়ে হেসে উঠলেন। মৃদু কণ্ঠে নিজাম দাদুকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমায়। আহানের নাটকীয় ভঙ্গিমায় বলা কথায় সবাই হেসে উঠল। আহান ধীরে ধীরে সব খুলে বলতেই সবাই সবার দিকে চেয়ে ফিসফিস করে একসাথে বলে ওঠে, সামথিং ইজ ফিশি। সুফি খাতুন মাইট হ্যাভ ফলেন ইন লাভ উইথ নিজাম শিকদার। কথা শেষ করে সবাই ঠোঁট কামড়ে কুটিল হাসল। তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে উঠল। বাইরে মৃদু বাতাস বইছে। সেই বাতাসে ভেজা মাটির গন্ধ। প্রথম ফোঁটা কদম ফুলের সুবাস ভেসে আসছে। দুপুর ১২টা। এই সময় শহরের কোলাহল ঢাকা পড়ে নিস্তব্ধতায়। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীন, নিস্তব্ধ, বিষণ্ণ। নাসির মঞ্জিলের সামনা দিয়ে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে ক্রিং ক্রিং শব্দ তুলে রিকশা। নাসির মঞ্জিলের গেটের দুই পাশে ফলের বাগান করা। ঠিক পাশে সৈয়দ বাড়ি, আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব ২ মিনিটের। নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে। হয়তোবা সকালে এখানে বসেই নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়। হাঁটু সমান শার্টের হাতা গুটিয়ে নেয়। নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়। ওইগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার। এই জুতো জোড়াও ইরহামের। নুসরাত চোখে চশমা এঁটে আছে। মুখে গম্ভীরত্ব, কিন্তু ঠোঁটের কোণে বিরাজ করছে ক্ষুব্ধ হাসি। ক্ষুব্ধ হাসির কারণ উদ্ঘাটন করা মুশকিল। নুসরাত হাত পা ছড়িয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে। চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির গেটের দিকে। কিয়ৎকাল কাটার পর ম্যারমেরে শব্দে পুরোনো আমলের জংধরা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ। পায়ে নাইকো লোগো বিশিষ্ট স্লিপার। হাঁটু সমান 3/4 প্যান্ট পরা। উপরে হুডি পরিহিত। হুডির ক্যাপটা মাথায় টানা সব সময়ের ন্যায়। নুসরাত আরশকে দেখতেই ভেতরে ভেতরে হাসল। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে দেখল আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসা। অধীর আগ্রহ নিয়ে নিষ্প্রভ দৃষ্টি স্থির রাখল আরশের দিকে। ঠোঁটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে। আরশ নুসরাতের পাশে এসে ধূপ করে বসে পড়ল কথাবার্তাহীন। সূক্ষ্ম চোখ বুলালো ওভাল আকৃতির মেয়েলি শ্যাম মুখে।
ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী আঙুল দ্বারা নুসরাতের গলা চেপে ধরে বাঁ পাশে ডান পাশে ঘোরালো। নাকের কাছে নোজরিংটা ভালোভাবে লক্ষ্য করল। তারপর পুরো মুখে আবারও নিজের কাঠখোট্টা হাত বুলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দেয় অনীহা নিয়ে নিজের মুখের উপর থেকে। আরশের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে, আপনার হাতের 13টা থাপ্পড় খেয়ে স্কিনের গ্লো একদম ফিকে হয়ে গিয়েছে। মুখে ব্যথায় 2 দিন ভরা ছিল। আমি একদম মুখ নাড়াতে পারিনি ঠিকমতো। চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে গভীরভাবে। তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোনেস কিভাবে বাড়ানো যায়। নুসরাতের কথায় আরশ উত্তর দিল না। গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করল। নুসরাত নিচের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, জানেন আপনি, স্বামীর বুকের বাপাশে রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়। তাই আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করব। নুসরাতের কথায় আরশ চোখ ছোট ছোট করে নেয়। নড়ে চড়ে বসে নুসরাতের সামনে। নুসরাত নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার বের করে ঠোঁট বাঁকিয়ে হাসল। আরশও হাসল নুসরাতের সাথে তাল মিলিয়ে। গম্ভীর মুখখানায় ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। পুরুষালী লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেয়েলি চোখের মধ্যে স্থাপন করল। বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে নিয়ে আসলো। চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, শুট। নুসরাত বাক্যশূন্য মুখে চুপচাপ বসে রয়। আরশ পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে, শুট মিসেস আরশ। আরশের কথা শেষ হতেই নুসরাত রিভলভার চেপে ধরে আরশের বুকের বাঁ পাশে। ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরশের চোখে চোখ রেখে নির্বিকার চিত্তে চেয়ে থাকে। আরশের চোখও তখন স্থির নুসরাতের দিকে। তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ধারালো। আরশ আবার বলে ওঠে, দিস ইজ অ্যান অর্ডার মিসেস আরশ, পুল দ্য ট্রিগার। আরশের কথা শেষ হতেই নুসরাত ট্রিগারে চাপ দিল। উচ্চ শব্দে বের হয়ে আসলো গুলি। সেই গুলি আরশের পাঁজরের হাড় ভেদ করতেই ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপর দিয়ে। আরশ ভ্রু দিয়ে ইশারা করে রক্তের দিকে। তারপর নিজের ভরাট স্বরে বলে ওঠে, নিন আপা, রক্ত। আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করে দিয়েন। এসে দেখব আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করার পর আপনার ফেসে কতটুকু গ্লো এসেছে। নুসরাত হেসে উঠল। আরশও হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা দালানের বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ হয়ে আছে। এরা হাসে কেন এটা ভেবে। পাগল নাকি? গুলি খেয়ে আবার হাসে কে? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হাঁ করে তাকিয়ে থাকেন। তখনও তারা স্বামী স্ত্রী হাসছে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে। আরশ প্রখর গরম নিঃশ্বাস ফেলে, যে নিঃশ্বাসের তোপে পড়ে সামনে বসে থাকা নুসরাত। নুসরাতের চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে আরশ। ধূপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে। শ্বাস ফেলে নাক টেনে মেয়েলি শরীরের ঘ্রাণ টেনে নেয়। নিজের থুতুনি ঠেকায় নুসরাতের কাঁধে। ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভেদী চাহনি নিক্ষেপ করে। ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়ায়, তেরি नज़र ने ऐसा क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया, मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा एहसास नहीं, दिल कहता है कसम से, थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, क्या थोड़ा इकरार हुआ तुमसे।